ট্রু ক্রাইম নিয়ে 3টে গল্প বলবো। লাস্ট মানে ভূতের গল্প নয়, কিন্তু অদ্ভুত গল্প, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে, গুড ইভিনিং সকলে। তো আমার প্রথম গল্পটা 2015-র গল্প। হ্যাঁ, আজকের প্রথম গল্পটা 2015-র গল্প, হয়েছে তোমার লখনৌতে। হুম। তো 2015 সালে লখনৌ শহরের লখনৌ যে এয়ারপোর্ট, সেখানে হঠাৎ মানে হঠাৎ না, একটা তখন একটা আম, একটা এয়ারলাইন ছিল গো এয়ার বলে, যেটা এখন আর নেই খুব সম্ভবত, ইফ আই এম নট মিস্টেকেন গো এয়ার আর এখন নেই। গো এয়ার এর এয়ারক্রাফট ওয়াজ অন দ্য রানওয়ে। মানে তোমরা তো জানো টেক অফের আগে প্লেন রানওয়েতে থাকে, এবং তারপরে যখন স্পিড গ্যাদার করতে শুরু করে তারপরে টেক অফ করে। সো এই অবস্থাতে হঠাৎ পাইলট এটিসির কাছ থেকে, মানে যে যারা টাওয়ার কন্ট্রোল করে, এয়ারপোর্ট টাওয়ার টাওয়ার কন্ট্রোলারের কাছ থেকে একটা খবর পায়। খবর কি পায়? যে ডোন্ট টেক অফ, মানে টেক অফ করো না, প্লেন টেক অফ করো না, তুমি রানওয়েতে থাকো। যেহেতু দেখো, প্লেনের ওড়া এবং নামা দুটোই এটিসি হ্যান্ডেল করে। প্লেন যদি ক্লিয়ারেন্স না পায় টেক অফ এবং ল্যান্ডিংয়ের, তাহলে প্লেন টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে না। এটা একটা এটা একটা মেজর ব্যাপার, টেক অফ এবং প্লেনের ল্যান্ডিংয়ের। মানে যে এয়ারপোর্টের থেকে উঠছে এবং যে এয়ারপোর্টে নামবে, প্লেন নামার আগে এবং ওঠার আগে এটিসি এটিসি পাইলটকে পারমিশন দেয়, তবেই এয়ারলাইন টেক অফ বা ল্যান্ডিং করতে পারে। তো যেহেতু পাইলটকে পারমিশন দেয়নি, পাইলট প্লেন দাঁড় করিয়ে দিয়েছে। প্লেন দাঁড় করিয়ে দিয়েছে। এবার তোমরা বুঝতেই পারছো, ধরো যদি আমরাও সেই প্লেনে থাকতাম যেখানে আমরা অলরেডি টেক অফ করে নিয়েছি, মানে টেক অফ করে নিয়েছি মানে টেক অফের জন্য আমরা শুরু হয়ে গেছি, হঠাৎ সেখানে যদি প্লেন বন্ধ হয়ে যায়, সবাই কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য ম্যাটার, কী হয়েছে, একটু ভয়ও লাগবে যে লাস্ট মিনিটে কি কিছু ধরা পড়লো। তো তখন ওখানে যারা এয়ারক্রাফট ক্রুজ ছিল, মানে যারা স্টুয়ার্ড এবং স্টুয়ার্ডেস ছিল, তারা সবাই বলেছে যে আপনারা সবাই বসে থাকুন, কোনো প্রবলেম নেই, আমাদের কোনো একটা কারণে টেক অফ করতে টাইম লাগছে, আপনারা ভয় পাবেন না, মানে কোনো, দের ইজ নো প্রবলেম। তো এই কথাবার্তা বলতে বলতেই ওরা হঠাৎ দেখলো যে একটা ডোর খুলে গেল, একটা দরজা খুলে দেওয়া হলো, এবং দরজা দিয়ে ভেতরে ঢুকলো পুলিশ এবং এসটিএফ এর লোক। কেউ কিছু বোঝার আগেই তারা একটা পার্টিকুলার সিট মানে সিটের বা রো এর কাছে গিয়ে দুজন লোককে ওখান থেকে কোনো কথা না বলে বের করে নিয়ে আসলো, এবং তারাও বেরোনোর সময় কোনো রকম ঝামেলা করেনি। তাদেরকে বলেছে বেরোতে, তারা উঠে দাঁড়িয়ে বেরিয়ে পুলিশের সাথে বেরিয়ে গেছে। এবার কেউ তো কোনো খবর জানে না কি হয়েছে, আর প্লেনের লোকেরাও কিছু কিছু বলছে না। তারপরে আবার সিট, মানে দরজা বন্ধ হয়ে গেল, এবং প্লেন গট আ গ্রিন সিগন্যাল ফ্রম এটিসি দ্যাট ইউ ক্যান টেক অফ। তারপরে প্লেনের লোকেদের কি হয়েছিল আমি জানি না, কারণ গল্পটা প্লেনকে নিয়ে নয়, গল্পটা ওই দুটো লোককে নিয়ে। সো এই যে দুজন লোককে এসটিএফ বা পুলিশ হিন্দি সিনেমার মতন গিয়ে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে আসলো, এদের নাম হচ্ছে ইমরান এবং জিতেশ। তো তাদেরকে ধরে নিয়ে আসার পরে অবভিয়াসলি তাদের অনেক মানে তাদেরকে কোয়েশ্চেন করা হলো, এবং তার থেকে যে গল্পটা বেরোলো সেটাই হচ্ছে তোমাদেরকে বলবো। তো গল্পটা কি, গল্পটাতে জন্য আমাদের চলে যেতে হবে বেশ কিছুটা বছর আগে। ধরো 2015 থেকে আমরা চলে যাব 2011 কি 12 সালে। ইমরান, আম, যিনি ইমরান যে, সে থাকতো প্রয়াগরাজ, বা যেটা এলাহাবাদ ছিল আগে, প্রয়াগরাজ এখন সেখানে, এবং সে বডি বিল্ডিং করতো, মানে মানে শরীর চর্চা ইত্যাদি ইত্যাদি করতো, দেখতে শুনতে ভালো ছিল, লম্বা টম্বা ছিল। সেই জন্য তার মনে হয়েছে যে সেও একটি অমিতাভ বচ্চন, এবং সে যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যায়, বম্বেতে যায়, তাহলে সে চান্স পেয়ে যাবে। এবং এই মনে করে সে তার যতটুকু পয়সা কড়ি যা ছিল সেই নিয়ে বম্বেতে সে চলে এসেছিল। কিন্তু বম্বেতে এলেই কি সবাই হিরো হতে পারে বা ভিলেন হতে পারে, এরকম তো নয়। সেখানে অনেক কিছু মেহনত করতে হয়, বা লাকের ব্যাপার আছে, আমি ঠিক জানি না, কোনোদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো ট্রাই করিনি, জন্য বলতে পারবো না যে হোয়াট ইজ দ্য প্রসেস, বাট আই এম গেসিং ইটস আ টাফ প্রসেস। সো সেখানে ও অনেক চেষ্টা টেষ্টা করে দেখলো, যখন ফিল্ম মানে ঢুকে, মানে বম্বেতে নামার সঙ্গে সঙ্গে তো কেউ
দাঁড়িয়ে থাকে না যে আসুন 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 দাদা, এক্ষুনি আপনাকে হিরো হিসেবে নিয়ে নিচ্ছি। তো তখন ও দেখলো যে কিছু হচ্ছে না, সেই জন্য ও একটা চাকরি নিল, যেহেতু ওর বডি বিল্ডিং ছিল, মানে ভালো কসরত করা বডি ছিল। তো ও একটা সিকিউরিটি এজেন্সিতে চাকরি নিল, যেখানে বাউন্সারের কাজ করে। মানে বাউন্সার কারা নিশ্চয়ই তোমরা জানো, যে অনেক হোটেল বা, হোটেল বলবো না, আমি বলবো নাইট ক্লাবস বা ইত্যাদি জায়গাতে বাউন্সার থাকে। আর যখন ফিল্ম স্টারস বা সেলিব্রিটিজ, এই যারা গায়ক ইত্যাদি ইত্যাদি লোকজন যারা যখন ঘুরে বেড়ায়, তাদেরও অনেক বাউন্সার থাকে, পার্সোনাল সিকিউরিটি এবং বাউন্সার। বাউন্সার হচ্ছে সেই রকমই লোক যে ভিড়কে আগলে রাখতে পারবে, ভিড়কে ঠেলে রাখতে পারবে, যাতে সেই পার্টিকুলার সেলিব্রিটির কোনো প্রবলেম না হয় বা কেউ তার গায়ের ওপরে না ঝাঁপিয়ে পড়ে ইত্যাদি ইত্যাদি। তো ইমরান এরকম একটা সিকিউরিটি এজেন্সিতে কাজ নিল, যেখানে সে বড় বড় স্টারসদের সাথে সিকিউরিটি মানে বাউন্সারের কাজ করতে পারবে। মানে ওর কথা ছিল যে এইখান থেকে কানেকশন হয়ে হয়ে ও যদি সিনেমাতে চান্স পায়। এই বাউন্সারের কাজ করতে করতে এবং ফিল্ম পার্টিতে ঘুরতে ঘুরতে এবং ফিল্ম সার্কিটের মধ্যে ঘুরতে ঘুরতে, স্টুডিওতে ঘুরতে ঘুরতে ওর আলাপ হলো জিতেশ বলে আরেকজনের সাথে, যেও কিনা ওরকমই ওর মতনই স্ট্রাগলিং টু বি অ্যাক্টর। জিতেশ ওখানে অ্যাক্টিং করতে এসেছিল, জিতেশের কোনো বডি বিল্ডিং এর কিছু ছিল না, কিন্তু ও অ্যাক্টিং, মানে ও প্রয়াগরাজের লোক, মানে এলাহাবাদের লোক। একটু নাটক টাটক করতো, তো ও ভেবেছে সিনেমা করতে পারবে। তো যেহেতু দুজনেই এলাহাবাদের, বম্বেতে একা আছে, দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। হুম। কিন্তু কিছুদিন বাদে ওরা বুঝতে পারে যে এখানে ঠিক হবে না, মানে হচ্ছে না, পয়সা কড়ি লাগবে, আর বম্বেটা তো খুব মানে একটা চিপ জায়গা নয় থাকার জন্যে। তো সেই জন্যে তারা ওখান থেকে বেরিয়ে আবার প্রয়াগরাজ ফেরত চলে আসে, এবং এসে ছোট মোটো কাজ করে, দুজনের মধ্যে ভাব ছিল। এই করতে করতে চলে আসে 2014 সাল। এই 2014 সালের কোনো একটা মানে কি বলবো, একটা সাংঘাতিক নামি দিনে বা ফেটফুল ডেতে এদের দুজনের সাথে আলাপ হয় সন্দীপ এবং নিতু বলে আরো দুজনের। মানে ব্যাপার হচ্ছে যে ওরা খুব সম্ভবত কোথাও থেকে কোথাও বাসে করে যাচ্ছিল, সেই মানে একটা দূর লং ডিস্টেন্স বাস, সেখানে ওদের আলাপ হয় সন্দীপ এবং নিতুর সাথে। এবার সন্দীপ হচ্ছে একজন রিয়েল এস্টেট ব্রোকার, যে কিনা ওই ব্রোকারেজের কাজ করে, রিয়েল এস্টেট কাজ করে, একটু গুন্ডা টাইপের, কিন্তু গুন্ডা নয় সে, এবং সেও প্রয়াগরাজের। এবং নিতু হচ্ছে একটি ইয়াং মেয়ে, এদের কারোরই বয়স খুব বেশি ছিল না 2015-তে, বুঝতেই পারছো। মানে সকলেরই বয়স, অ্যাভারেজ বয়স ওয়াজ 30। হুম। 25 থেকে 30-এর মধ্যে বয়স। তো নিতু হচ্ছে একটি মেয়ে যে কিনা এরকম একটু ইয়াং বয়সী একটা মেয়ে, দেখতে শুনতে খারাপ না। সে কাজ করে হচ্ছে, সে হচ্ছে কমপ্লিট কর্ন আর্টিস্ট। সে লোককে কি বলবো, ধাপ্পা দেয়। হুম। ধাপ্পাবাজ বা বাজিনি কি হবে বাংলাতে, আই ডোন্ট নো। সো সে ধাপ্পাবাজ। তার কাজ হচ্ছে যে সে মোটামুটি খোঁজ নিয়ে জানতে পারে যে কার বাড়িতে কি ঝামেলা হচ্ছে। ধরো শাশুড়ি বউয়ের ঝামেলা, হাজবেন্ড ওয়াইফের ঝামেলা, ডাউরি নিয়ে ঝামেলা, বা এরকম ধরনের ঝামেলা জানতে পারে। গিয়ে সেই সব বাড়িতে সে গিয়ে নিজের একটা কার্ড দেখায় যে আমি উমেন্স কমিশন থেকে, বলে সেখানে কাউন্সিলিং এর নামে সে লোকের কাছ থেকে পয়সা বানায়। এই হচ্ছে তার কাজ। এবার এরা চারজনই মানিক, মানিক রতন বলতে পারো, সকলেই রত্ন এক একজন। কিন্তু কেউই রিয়েলি মানে নিতু ছাড়া ডাইরেক্ট ক্রাইমে কেউ তখনও ছিল না। কিন্তু এই চারজনের যখন দেখা হয়, যা হয় যদি খালি মাথা থাকে, বুদ্ধি বার করতে হয়, চারজনের এই কথা বলতে বলতে মনে হয়, এবং এই আলাপ পরিচয়তে বোঝা যায় যে সন্দীপ এবং নিতুর ততদিনে একটা রিলেশনশিপ চলছে। এবং যখন জিতেশ এবং ইমরানের সাথে দেখা হয়, তখন এরা চারজন একটা গ্রুপ হয়ে যায়, মানে একটা দল মতন হয়ে যায়, এবং তারা ঠিক করে যে জীবন চলার জন্য তো পয়সা দরকার, বড্ড খাটনি, পয়সা মানে ভালো পথে রোজগার করার জন্য খাটনিটা বড্ড বেশি। তো গেট কুইক কি করে হতে পারবো আমরা, খুব তাড়াতাড়ি আমরা কি করে বড়লোক হতে পারবো, এই চিন্তা করে তারা ঠিক করে যে সব থেকে ভালো কাজ হচ্ছে কিডন্যাপিং করা। কিডন্যাপিং করব এবং পয়সা নেব। ঠিক আছে। এবার কিডন্যাপিং করা আমাদের হয়তো মনে হতে পারে যে ইজ নট ভেরি ইজি, মানে কিডন্যাপিং জিনিসটা তো খুব ইজি নয়। ধরলাম বললাম আর কাউকে ধরে নিলাম, কিডন্যাপিং করে নিলাম, এরকম তো নয়। তো কিন্তু এরা দলে চারজন, তো এদের হচ্ছে
এরা ফন্দি বার করলো। ফন্দিটা কি না, নিতু হবে হানি ট্র্যাপ। মানে নিতু, ওরা লোকজনকে মানে লোকজনকে টার্গেট করবে, লোকজন বলবো না, লোকেদের টার্গেট করবে, একটা বয়সী লোক যাকে টার্গেট করবে, মোটামুটি তার সম্বন্ধে খবর নিয়ে যে তার কাছে পয়সা আছে কিনা। এবং এদের এটাও, মানে এরা এটাও একটা আইডিয়া করেছিল যে কারু কাছে প্রচুর টাকা চাইবে না, যে টাকা জোগাড় করতে 2 3 4 দিন লাগে সেরকম টাকা ওদের চাই না। ওরা 5 থেকে 10 লাখ টাকা পেলেই খুশি, মোটামুটি যে টাকা একদিনের মধ্যে লোকে দিয়ে দিতে পারে। মানে ধরো সকালবেলা কিডন্যাপ করবে, সন্ধ্যেবেলা ছেড়ে দেবে, এই হচ্ছে ওদের আইডিয়া, কুইক রিচ স্কিম। তো নিতু মানে যাকে টার্গেট করবে তার সাথে নিতু আগে ভাব জমাবে, এবং নিতু ভাব জমানোর পরে তা এরকম ভাব জমানোর পরে তাকে বলবে যে আমি এরকম এরকম জায়গায় এসেছি, তুমি আমার সাথে এসে দেখা করো। এবং সে যখন দেখা করবে তখন এরা তিনজন, বাকি তিনজন এসে ওকে ধাবা মারবে, মেরে ওকে ধরে নিয়ে গিয়ে বন্ধ করে রাখবে। 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 2 লাখ টাকা, 4 লাখ টাকা, যার যেটা ক্ষমতা, মোটামুটি একদিনের মধ্যে যার যেটা দেওয়ার ক্ষমতা সেটা নিয়ে তারা ছেড়ে দেবে। ওদের আর কোনো ইয়ে ছিল না। এবং 2014 থেকে 2015, মানে এই ধরা পড়ার আগে অবধি মোটামুটি ভালোই কাজ করছিল ওরা। মানে কাজ তো বলবো না, মোটামুটি ক্রাইমটা ভালোই হচ্ছিল, লোক ধরছিল, পয়সা রোজগার হচ্ছিল। এবং ভালো, মানে ভালো কি বলবো, মানে ভালোই রোজগার হচ্ছিল। বিবাদটা কোথায় বাঁধলো সেটা হচ্ছে যে, বুঝতে পারছো এরা সকলেই ক্রিমিনাল, এবং এরা সকলেই আম, নিজেদের মনের মধ্যে একটা ব্যাপার আছে যে আমি এর থেকে ভালো, আমি ওর থেকে ভালো। সেই জন্য 2015 সালের এই সময়টা হাসাহাসি, ধরো মাঝামাঝি হাসাহাসির মধ্যে দলের মধ্যে নিজেদের মধ্যেই মারামারি বেঁধে গেল। মানে বেঁধে গেল ইন দ্য সেন্স, নিজেরাই নিজেদের মধ্যে চিন্তা করছে যে কে কাকে কখন মেরে ফেলতে পারে। ঠিক আছে, ইমরান আর জিতেশ ভাবছে যদি সন্দীপ আর নিতুকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে পরে আমাদের পয়সার ভাগটা বেশি হবে। সন্দীপ ভাবছে যে সন্দীপ ভাবছে যে নিতুকে সরিয়ে দিতে পারলে সুবিধা হয়, কারণ যা প্রেম টেম করার হয়ে গেছে, একে বিয়ে করার আমার কোনো আশা, মানে ইচ্ছাই নেই। বাড়িতেও খবর পৌঁছে গেছে, এ অনেক ডিস্টার্ব করছে, একে বিয়ে টিয়ে করতে পারবে না, বাট খুন করে দাও, শেষ করে দাও। নিতু ভাবছে যে জিতেশ আর ইমরানকে যদি হাঁটিয়ে দিতে পারি তাহলে সমস্ত পয়সাটা আমার আর সন্দীপের হবে। এবার এরা কিন্তু সবাই ভাবছে, এরকম না যে কেউ কারোর সাথে এটা নিয়ে ডিসকাশন করছে, কিন্তু এটা হচ্ছে এদের মনোভাব। এই মনোভাবের মধ্যে ওরা মানে, আর তাছাড়া জিতেশ এবং ইমরান সন্দীপের ওপরে একটু রাগ ছিল। তার কারণ হচ্ছে যে সন্দীপ আর নিতুর কাজ ছিল রেকি করা, জানা যে লোকজন মানে লোকজন কাকে ওরা টার্গেট করবে, কোন লোকটাকে ওরা টার্গেট করবে। এরকম করতে করতে 2 4 বার এমন লোককে ধরেছে যে যার কাছে সত্যি সত্যি পয়সা নেই, ওরা জানতে পেরেছে, মানে তার সেরকম অবস্থায় নেই যে অত, মানে 2 লাখ টাকা দেওয়ার, 1 লাখ টাকা দেওয়ার মতন অবস্থা নেই। তো সেই কারণে ওরা একটু সন্দীপের ওপরে রেগেই ছিল। তো যাই হোক, এই করতে করতে ঠিক হয় যে ওরা লখনৌতে জল বিভাগে, মানে ওয়াটার ডিভিশন, যেটা ওয়াটার, যেটা গভর্নমেন্টের যেটা ওয়াটার ডিভিশন, সেখানে একজন সেকশনাল ইঞ্জিনিয়ার আছেন ফরিদি বলে, তাকে কিডন্যাপ করবে। আহ, তাকে কিডন্যাপ করবে। কেন তাকে কিডন্যাপ করবে? তার কারণ হচ্ছে যেহেতু সে সেকশনাল ইঞ্জিনিয়ার, এবং যেহেতু তোরা খবর নিয়ে জানতে পেরেছে যে সে ভালো করাপ্ট, মানে সে বেশ পয়সা খায়। এবং যেহেতু সে পয়সা খায়, তার বাড়িতে ক্যাশ টাকা থাকার চান্স অনেক বেশি, কারণ যারা ঘুষ খায় তারা তো আর চেক বা ড্রাফটে টাকা নেয় না, বা ব্যাংক ট্রান্সফার করায় না, তারা ক্যাশেই নেয়। মানে এটা তো সবাই জানে। তো সেই জন্য তারা চিন্তা করে দেখেছিল যে না, একে ধরা যাবে, এই ফরিদিকে আমরা কিডন্যাপ করব। তো নিতু লেগে গেল ফরিদির সাথে আলাপ জমাতে, এবং ফরিদিরও বয়স ছিল তোমার ধরো মাঝ বয়সী একজন লোক, 50-এর ওপরে, সেজন্য একটা 25 বছর বা 26 বছর বা 27 বছরের মেয়ে তাকে পাত্তা দিচ্ছে, সে চিন্তা করেই গলে গেছিল। এবার ওকে বেশি বেশি দিন ওর লাগেনি ওকে, মানে ওকে বেট করে তুলতে, মানে মাছ ধরার মতন ধরতে। ধরে একদিনকে ফরিদি, ওরা যখন দেখলো যে হ্যাঁ একটা গাড়ি পাওয়া গেছে একে কিডন্যাপ করার জন্যে, তো ফরিদিকে ফোন করে বললো যে আমি তো লখনৌতে এসেছি, তুমি এসো না আমার সাথে দেখা করো। এবং লখনৌতে তোমরা যদি লখনৌ গিয়ে থাকো বা না গিয়ে থাকো, তাহলে লখনৌতে হজরতগঞ্জ বলে একটা খুব বড় জায়গা আছে, মানে ধরো ভেরি ওয়েল নোন পার্ট অফ দ্য সিটি। হজরতগঞ্জ হচ্ছে
যে কোনো মানে আমাদের যারা যে যে শহরে থাকি, যেটা বড় জায়গা মানে শপিং এর জায়গা, খাওয়ার জায়গা, যেরকম আমাদের একটা পার্টিকুলার প্রত্যেকটা শহরে একটা একটা বা দুটো নাম করা এরকম জায়গা আছে, সেরকম লখনৌর হজরতগঞ্জ হচ্ছে সেন্ট্রাল লখনৌ, সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। তো হজরতগঞ্জে একটা রেস্টুরেंटे ওকে ডেকে ওকে বললো যে কফি খেতে এসে, কফি আ যাও কফি পিনে পিনে কে লিয়ে। তো ফরিদিও বলে গেল যে এতদিন কথা হচ্ছে, এবার তো দেখা হবে এর সাথে। তো রেস্টুরেন্টে চলে এলো এবং কফি টফি খাওয়ার পরে নিতু ওকে বললো যে চলো চলো তুমি, আমার বন্ধুরা আছে, বন্ধুদের বাড়িতে যাব। উনিও রাজি হয়ে গেলেন। আফটার অল ওনার কি, ও হি ইজ আ ম্যান, ওনার কি ভয়। এবার ও নিয়ে গিয়ে ওনাকে একটা স্করপিও গাড়িতে তুললো এবং স্করপিও গাড়িতে উনি দেখলেন এই তিনজন আছে, একজন ড্রাইভার এবং দুজন। তো দেখে ওনার কিছু মনে হয়নি। তো নিতু বললো না না এরা আমার বন্ধু, এদের বাড়িতেই যাব। উনি তো তখন বেশ মশগুল অবস্থায় আছেন, তো সেই জন্য উনি চলে গেলেন। এবার ওনাকে লখনৌ শহর থেকে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে, বেশ 50-60 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ওই কোনো একটা ওরা বাড়ি ঠিক করে রেখেছিল, সেখানে নিয়ে গিয়ে ওকে বন্দুক, তখন বন্দুক টন্দুক বার করে ওকে ধরেছে। তখন ফরিদির যা হয়, ভয়ে সব কিছু ইয়ে হয়ে গেছে, দোকে ধরে ঘরে ঢুকে বেঁধে দিয়েছে, চেয়ারের সাথে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে বলছে যে তোমার বাড়িতে ফোন করো, ফোন করে 2 কোটি টাকা মাঙাও, 2 কোটি টাকা আনাও। তখন ও বলছে 2 কোটি টাকা কোথা থেকে আনাবো? বলছে তুমি সেকশনাল ইঞ্জিনিয়ার, ভীষণ তুমি ঘুষ টুস নাও, তোমার কাছে 2 কোটি টাকা কি, তোমার তো এখানে ওখানে বিছানার তলায় আলমারির তলা থেকে 2 কোটি টাকা বেরিয়ে যাবে। তখন ও কেঁদে ফেলেছে, এই ভদ্রলোক কেঁদে ফেলে বলছে যে তোমরা ভুল করেছো, আমাদের অফিসে দুটো ফরিদি আছে, আমি সেই ফরিদি নই, আমি হচ্ছি ক্লার্ক, মানে আমি বাবু, আমি সেকশনাল ইঞ্জিনিয়ার নই, আমি ক্লার্ক। বলছে তুমি মিথ্যা কথা বলছো। বলছে না আমি মিথ্যা কথা বলছি না। বলছে তোমরা একটু অপেক্ষা করো, মানে ততক্ষণে তো রাত্রির হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, যে কালকে সকালে তোমরা ফোন করো আমার অফিসে, তাহলেই বুঝতে পারবে আমি কে। ওদের আর কিছু করার নেই। এবার ওরা রাত্রিটা ওরম ভাবে কাটিয়েছে, কাটিয়ে পরের দিন সকালবেলা অফিসে যে ফোন করিয়েছে, ফোন করে জানতে পেরে গেছে যে এই ফরিদি হচ্ছে ক্লার্ক। অন্য ফরিদি যিনি ছিলেন, মানে দুজনের ফার্স্ট নেম ডিফারেন্ট ছিল, তিনি হচ্ছেন সেকশনাল ইঞ্জিনিয়ার। এবার ইমরান আর জিতেশ আরও রেগে গেছে। এটা সন্দীপ আর নিতু, মানে সন্দীপের জেনারেলি এটা রেকি করার কথা ছিল, ও কি করে রেকি করলো। তো তখন ওরা ঠিক করেছে যে না, এ ইয়ে করতে হবে, কিছু করার নেই, এর কাছ থেকে টাকা বার করতে হবে। তখন বলেছে ঠিক আছে তুমি সেকশনাল ইঞ্জিনিয়ার নাও তো কি হয়েছে, তুমি আমাদেরকে 50 লাখ টাকা দাও। বলছে না 50 লাখ আমার কাছে নেই। এরকম করতে 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 নেগোশিয়েট করতে করতে 10 লাখে এসছে, যে 10 লাখ টাকা ও দিতে পারবে। তো বলছে দেখো 10 লাখ টাকা তো দিতে পারবো, কিন্তু আমার বাড়িতে এক্ষুনি তো 10 লাখ টাকা নেই, আমাকে একটু টাইম দিতে হবে তোমাদেরকে। তো ওরা বলেছে ঠিক আছে সন্ধে অবধি টাইম আছে, তুমি যাকে পারো ফোন করে 10 লাখ টাকার ব্যবস্থা করো। কোথায় টাকা আসবে? মানে টাকা আসবে সন্দীপের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে। এরকম করে ওরা কিডন্যাপিং এর টাকা অনেকের কাছ থেকে নিয়েছিল, কিন্তু মানে ওরা যে যতটা কিডন্যাপিং করেছিল যতজনের, তারা কিন্তু অনেকেই পুলিশে যায়নি, এবং যারা গেছিল পুলিশ তাদেরকে সিরিয়াসলি নেয়নি। কেন বা কিসের জন্য সেটা জিজ্ঞেস করো না, কিন্তু এরকম ওরা অনেক কিডন্যাপিং করেছে যেখানে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সন্দীপের। তো তখন ফরিদি যাই হোক ফোন টোন করে 10 লাখ টাকার ব্যবস্থা করেছে। এবার যখন 10 লাখ টাকার জন্য ওয়েট হচ্ছে, তখন ইমরানকে গিয়ে সন্দীপ বলে যে শোনো ইমরান, ফরিদিকে তো খুন করতেই হবে, কারণ ফরিদি আমাদের সবার চেহারা টেরা দেখে নিয়েছে এনি উইচ ওয়ে, আর তাছাড়া ও গিয়ে পুলিশকে বলবেই বলবে, একে তো হাঁটাতেই হবে। তার সঙ্গে সঙ্গে তুমি নিতুকেও খুন করে দাও। তো বলছে কেন? তো বলছে যে না, ও ভীষণ ঝামেলা করছে, ওকে আমি বিয়ে টিয়ে করবো না, আমার বাড়ির লোকজন ওকে মেনে নেবে না, এই এই ঝামেলা মাথা থেকে নামানো যাবে না বলেই সন্দীপ চলে গেছে। তার খানিকক্ষণ বাদে নিতু এসছে, নিতু এসে ইমরানকে বলছে যে ভাইয়া ফরিদি কো তো মারনা হি হ্যায়। তো তখন ও বলছে কেন, আমরা তো আজ পর্যন্ত কাউকে মারিনি, কেন মারনা কিউ হ্যায়? বলছে না দেখো, এর সাথে তো মানে একে এ তো আমাদের সবার চেহারা ভালো করে দেখে নিচ্ছে। কারণ তখন ওরা এত এক্সাসপারেটেড হয়ে গেছে যে যা মাস্ক ফাস্ক, দেখো নিতু তো মাস্ক পরেই ছিল না, বাদ বাকি তিনজনও যেটুকু মানে মানে যতটা ওরা গোঁফদাড়ি লাগিয়েছিল সেগুলো খুলে ফেলেছে। তো যে এ তো মুখ টুক দেখে ফেলেছে, একে মারতেই হবে। মানে ইমরান বলেছে ঠিক আছে, দুজনকেই বলেছে ঠিক আছে। আরে জিতে শেষে ইমরানকে বলছে যে ক্যা করনা হ্যায়, মানে এদের কি করতে হবে, এই সন্দীপ আর নিতুর কি করতে হবে। তো বলেছে তুমি চিন্তা করো না, ঠিক আছে।
এই কথাটা তা বলতে বলতে হঠাৎ সন্দীপ এসে বলেছে যে আমার আমার মানে সকলের তো ফোনে মেসেজে আসে, ব্যাংকে পয়সা আসলে এখন তো আমরা মেসেজ পাই, তো ওরা ওরকম তখন 2015-তেও সেটা ছিল, SMS আসতো যে ব্যাংকে টাকা এসে গেছে। এই অ্যালার্টটা যখন এসছে ব্যাংকে টাকা এসে গেছে, সঙ্গে সঙ্গে ও বলেছে চলো চলো ইমরান ওকে খুন করতে হবে। এবার 4 জন ঘরে ঢুকেছে, ঘরে মানে যেখানে ফরিদি বাঁধা। আর সন্দীপ ফরিদিকে বলছে যে মার দো ইসে, মানে একে খুন করে দাও। এবার ফরিদির তো কিছু করার নেই, ও তো বাঁধা অবস্থায় বসে আছে ওখানে, মানে কিছু করতে চাইলেও পালাতে পারবে না। ইমরান বন্দুক বার করেছে, বন্দুক বার করে ওর দিকে এরকম করে দাঁড়িয়েছে, মানে ফরিদির চোখ বন্ধ করে ফেলেছে। হ্যাঁ, মানে ও তখন ধরে নিয়েছে যা হয় হবে, মানে কিছু করার নেই, বাঁচার কোনো উপায় নেই। বন্ধ করে ধুম করে পিস্তলের আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে ও চোখ খুলেছে, চোখ খুলে দেখছে যে নিজের গায়ে কোথাও লাগেনি। তখন দেখছে যে নিতু আহ, মাথায় গুলি লেগে নিচে পড়ে আছে, মানে ইমরান নিতুকে গুলি করেছে। তখন সন্দীপ বলছে যে ইসকো ভি উড়া দো, মানে একেও মেরে দাও ওকেও মেরে দাও, মানে সন্দীপ যেরকম বলেছিল যে ফরিদিকেও মারো নিতুকেও মারো। তখন ইমরান করেছে কি বন্দুকটা নিয়ে সন্দীপকে বলেছে এর হাত খুলে দাও, এর ফরিদির হাত খুলে দাও, পা খুলে দাও। খুলে দিয়েছে। তো বলছে কেন, কেন পা খুলে দেবো, হাত খুলে দেবো, বলে তোমাকে গুলি মারবো তুমি যদি না করো। তো খুলে দিয়েছে। তো ফরিদিকে বলেছে যে ঘরের কোণে গিয়ে দাঁড়াও, আর সন্দীপকে বলেছে তুমি চেয়ারে বসো। তারপরে ওকে তো গালাগালি দিয়েছে জিতেশ আর ইমরান যে তুমি এরকম তুমি ওরকম এই ফাই করে। তারপরে ওকে দাঁড়াম করে আর এক মানে দুরুম করে একটা গুলি মেরেছে, মেরে সন্দীপকেও মেরে ফেলেছে। এবার ফরিদি প্রথম খুনটা বা প্রথম গুলিটা চালানো দেখেনি, কারণ ওর চোখ বন্ধ ছিল। পরেরটা দেখার পরে ফরিদি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যে কোনো মানুষই হতে পারে, মানে আমি ওর দোষ দিচ্ছি না, যে কোনো নর্মাল মানুষেরই এটা সম্ভব। তো তখন ইমরান আর জিতেশ ওকে জল টল দিয়ে উঠিয়েছে, উঠিয়ে ওকে 2000 টাকা দিয়েছে, দিয়ে ওকে বলেছে যে টাকা নাও আর বাড়ি যাও। মুখ যদি খোলো, পুলিশের কাছে যদি আমাদের সম্বন্ধে কোনো কথা বলো, এই ঘরে যা হয়েছে যদি বলো, তাহলে আমরা তোমাকে খুঁজে খুঁজে খুন করব, বলে ওকে ছেড়ে দিয়েছে। এবার ফরিদি তো যেখানে যাওয়ার সেখানে গেছে 2000 টাকা নিয়ে। আর এরা করেছে কি, এই যে দুজন সন্দীপ আর নিতুর যে লাশ আছে সেই দুটোকে মুখগুলো ভালো করে নষ্ট করে দিয়েছে যাতে কেউ চিনতে না পারে। আর যত জিনিসপত্র ছিল যেখান থেকে আইডেন্টিফিকেশন হতে পারে ওদের, সেগুলো সব খুলে নিয়ে মানে বিভিন্ন জায়গায় ওদের লাশ ফেলে দিয়েছে। এবার লাশ ফেলে দেওয়ার পরে মানে লাইফ চলছে ইন দ্য সেন্স ফরিদি তো বাড়ি ফেরার পরে 2 দিন 3 দিন পুলিশের সাথে কথাই বলেনি। মানে পুলিশকে ওর বাড়ির লোকেরা খবর দিয়েছিল, কিন্তু ও পুলিশের সাথে আমার মনে হয় ও ওরকম অবস্থাতে ছিল না কথা বলার মতন, তাছাড়া ও প্রচুর ভয় পেয়েছিল। তো যাই হোক 3-4 দিন বাদে পুলিশ যখন জানতে পেরেছে যে এই ব্যাপার হয়েছে, তখন তারা অন্যান্য জায়গায় খবর নিয়ে জানতে পেরেছে এরকম দুটো ইয়ে পাওয়া গেছে, মানে বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। তো ওরা 2+2 কানেক্ট করেছে, কিন্তু অন্য দুজনকে ধরবে কি করে? ফারিদি ঠিক মতন কারুর চেহারা বলতে পারছে না, আর চেহারাও যদি বলতে পারে, অত বড় শহরে এই লোকগুলোকে কোথায় ধরবে? ও তো তাদের নামই জানে না ভালো করে। তো তখন পুলিশ কাজে নেমেছে, নেমে খোঁজ করতে করতে জানতে পেরেছি যে তখন ফরিদিকে বলেছে যে তুমি টাকা কি করে পাঠিয়েছিলে, তো ফরিদি বলেছে টাকা আমার বন্ধু এরকম একটা অ্যাকাউন্টে পাঠিয়েছিল। এবার ওরা অ্যাকাউন্ট ধরে ধরে সন্দীপকে বার করেছে। বার করার পরে ওরা ঠিক করেছে যে আমরা আর কিছু পারি না পারি অ্যাকাউন্টের ওপরে একটা চোখ রাখতে পারি, যে এখান থেকে ট্রানজাকশন হলেই আমরা বুঝতে পারবো কে নিয়েছে। তো ব্যাংকে বলে দেওয়া হয়েছিল, STF ফর্ম করা হয়েছিল, যে ব্যাংকে কোনো ট্রানজাকশন 1 টাকারও যদি ট্রানজাকশন হয় তাহলে পরে সঙ্গে সঙ্গে STF খবর পাবে। এবং তাই হয়েছে। সেই দিনকে, যেদিনকে প্লেনটা রানওয়েতে দাঁড়িয়ে গেছিল, সেদিনকে STF খবর পেয়েছে যে ট্রানজাকশন হয়েছে লখনৌ এয়ারপোর্টে। তখন STF সঙ্গে সঙ্গে ফোন করে জানতে চেয়েছে যে ওখান থেকে কটা ফ্লাইট টেক অফ করছে। 2015 সালে আমাদের এখনকার মতন এয়ারপোর্ট বিজি ছিল না, স্পেসিফিক্যালি লখনৌ এয়ারপোর্ট তো এত বিজি ছিলই না। তো ওরা জানতে পেরেছে যে একটাই ফ্লাইট আছে যেটা বম্বে যাচ্ছে গো এয়ারের, এবং তারপরে আবার ঘন্টাখানেক বাদে আরেকটা ফ্লাইট আছে, ঘন্টাখানেক ঘন্টা দেড়েক বাদে। তো ওরা সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে গিয়ে ওই জিতেশ এবং
ইমরানকে ধরে ফেলে এবং ধরে ফেলে এই গোটা কেসটা সলভ করে। তো এটা ছিল আমার প্রথম ট্রু ক্রাইম স্টোরি। আমার কি বলবো, অদ্ভুত লেগেছে যে 4জন লোক হঠাৎ করে তাদের দেখা হলো, এরকম ধরনের একটা উইয়ার্ড আইডিয়া করলো, খানিকটা তোমরা ওই যে সিনেমাটা আছে বান্টি বাবলির মতনও ব্যাপার করলো, কি মানে যে সন্দীপ আর নিতুকে আমি ওরকম বলতে পারি, কিন্তু তারপরে তারপরে নিজেরাই নিজেদের সাথে মারামারি করতে শুরু করে দিল, নিজেদের মানে নিজেরাই নিজেদের খুন করার চেষ্টা করলো, করে গোটা জিনিসটা মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে কার যে কি ভালো হলো আমি জানি না, অবভিয়াসলি কারো কিছু ভালো হয়নি, বাট এটাই ছিল একটা অদ্ভুত কিডন্যাপিং এর গল্প। কেমন লাগলো? ও সুচরিতাও বলছে বান্টি আর বাবলির মতন গল্প। হ্যালো মধুমিতা, হ্যালো সৌম্যা। নমস্কার শুভায়ন। হ্যাঁ সহজ, তাই হয়, তাই হয়ে থাকে। ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যালো ঐশী, হ্যাপি বার্থডে। কালকে তোমার বার্থডে ছিল, আশা করি খুব ভালো কাটিয়েছো তোমার বার্থডে। বান্টি আর বাবলি দেখিনি, দেখো মধুমিতা, ভালো, বেশ মজার একটা সিনেমা। প্রিয়দর্শিনী প্রফেশনাল হলে না, না হলে যা হয়, হ্যাঁ মানে প্রফেশনাল গুন্ডা হলো হওয়ারও দরকার বলো, তাই না? যাই হোক, এবার আমি আসছি আমার সেকেন্ড গল্পটাতে। সেকেন্ড গল্পটা, সেকেন্ড গল্পটাতে থেকে তো আমিই শিখতে পারি, আমাদেরই শেখার দরকার আছে সেকেন্ড গল্পটার থেকে। হেসো না কিন্তু, সেকেন্ড গল্পটা আরো সাংঘাতিক, মানে সাংঘাতিক মানে গোটা ব্যাপারটাই একটা মানে একটা ব্যাপার বলে কথা। ওকে, সেকেন্ড গল্পটা হয়েছে এই বছর, মানে 2023-তে, জানুয়ারি মাসে 2023-তে রাজস্থানে। It's just a boring day with chocolate cake. Why? Oishi, who is stopping you from having any other flavor of cake? You can try. এখন তো কত রকম নতুন ফ্লেভার পাওয়া যায়, বাট না। ওকে, সো আমি গল্পতে যাচ্ছি। গল্পটা হয়েছে এই বছর 2024-এর জানুয়ারি মাসে। হুম, জানুয়ারি মাসে জোটওয়াদা বলে রাজস্থানে একটা জায়গা আছে, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সকালবেলা যেরকম দরজা খুলে লোকজন ইয়ে করে, কি বলে, যেরকম লোকজন দরজা টরজা খুলে সকালবেলা ব্যাংক খুলে খাতা ফাতা খুলে লোকজন আসবে, সেরকম এরকম একটা, ব্যাংকটা একটা বাজারের মধ্যে, মানে কোনো স্ট্যান্ড ব্যাংক না, মানে একটা বাজারের মধ্যে এরকম খুলে, যে গার্ড সে দাঁড়িয়ে পড়লো ইত্যাদি ইত্যাদি এইসব হচ্ছে। হতে হতে হঠাৎ দুজন লোক, আম, দুজন লোক ব্যাংকে ঢুকেছে, ঠিক আছে? এবার দুজন লোক যারা ব্যাংকে ঢুকেছে তারা না ব্যাংক মুখ জড়িয়ে ঢুকেছে ব্যাংকে। এবার ব্যাংকের লোকেরা, মানে ব্যাংকের যে গার্ড ছিল সে বলছে যে, মানে দেখো আমাদের মাঝখানে তো যেরকম কোভিডের সময় রুলস ছিল মাস্ক পরার, কিন্তু ব্যাংক বা এয়ারপোর্ট বা এইসব জায়গাতে যেখানে ফেস দেখানো দরকার সেখানে মাস্কটা খুলে মুখ দেখাতে হতো। স্পেসিফিক্যালি ব্যাংকে তো তুমি ওরকম দেখাতে পার, মানে ব্যাংকে ওরকম মুখ ঢেকে যেতে পারবে না, ইট ইজ নট অ্যালাউড। তো ওই গার্ড বলেছে যে এরকম মুখে মানে গামছা জড়িয়ে বা এরকম কাপড় জড়িয়ে থাকলে চলবে না। ওরা মাস্কও পরেছিল যে এটা সরাও। এই বলতে বলতে দুজনেই বন্দুক বার করেছে, এই দুজন মুখ ঢেকে যারা ঢুকেছিল। আর ততক্ষণে ওদের আর একজন সাথী, এক থার্ড একটা লোক এসে ব্যাংকের দরজা, মানে কোলাপসিবল গেটটা টেনে দিয়ে ওখানে দাঁড়িয়েছে। ও তার হাতেও বন্দুক। এবার ব্যাংকের লোকেরা তো বুঝেছে যে কি ব্যাপার হচ্ছে, ব্যাংক লুট হোনেওয়ালা, হ্যাঁ। তো ওরা এবার ব্যাংকে যত যে কজন কর্মচারী ছিল এবং গার্ড ছিল তাদেরকে নিয়ে একটা ঘরে বন্ধ করে দিয়েছে। বাইরে তখন শুধু ব্যাংকের ক্যাশিয়ার। ব্যাংকের ক্যাশিয়ারের নাম হচ্ছে নরেন্দ্র
সরি, বলছি তোমাদেরকে, তার নাম হচ্ছে, তিনি একজন খুবই লোক, কি বলে, এই লোকটার নাম তোমাদের জানা উচিত। আম, যা, কোথায় গেল নামটা ভুলে গেছি। যাই হোক, আহ, নরেন্দ্রনাথ শেখাওয়াত, নরেন্দ্র সিং শেখাওয়াত, সরি, নরেন্দ্র সিং শেখাওয়াত। হুম। এই ভদ্রলোকের বয়স তখন, মানে ভদ্রলোকের বয়স প্রায় 50-55। ব্যাংকে অনেক দিন থেকে ক্যাশিয়ার। তো যেই ওনার কাছে এসে বলেছে যে ইয়ে খোলো, ক্যাশ খোলো, যা টাকা আছে আমরা নেব, বন্দুক দেখিয়েছে, এই নরেন্দ্র সিং শেখাওয়াত বন্দুকটার উপরে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে এই যে লুট লুট যে করছিল, ডাকাত, তার সাথে মারামারি করতে শুরু করে দিয়েছে। মানে ঝাপটা ঝাপটি করতে শুরু করে দিয়ে প্রথমে বন্দুকটাতে হাত রেখে, মানে ওনার এত সাহস, বন্দুকটা ছড়িয়ে দিয়েছে, দিয়ে তার সাথে মারামারি করতে শুরু করেছে। যে মুহূর্তে উনি মারামারি করতে শুরু করেছেন, মানে ওরা পড়ে গেছে, অবভিয়াসলি মারামারি করতে করতে মাটিতে পড়ে গেছে। অন্য ডাকাতটা বলছে যে তুমি ওকে ছেড়ে দাও না, আমি কিন্তু গুলি চালাবো। তো শেখাওয়াত কোনো কথা শোনেনি, এবং অন্য ডাকাতটা 2-4 বার বলার পরে 3টে গুলি করেছে শেখাওয়াতকে। গুলি করার পরেও শেখাওয়াত সেই অবস্থাতেও ওই মানে একে তো ফেলেইছে, অন্য ডাকাতটাকেও ধরতে গেছিল। এবার ওই দেখে বাকি 2জন ডাকাত ওখান থেকে লম্বা হয়েছে, মানে পালিয়ে গেছে। কিন্তু এই যে যাকে জাপটে ধরেছিল শেখাওয়াত তাকে ধরেই আছে, মানে ওনার গা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু উনি ধরে আছেন। এবার মানে বাজারের মাঝখানে 3টে গুলির আওয়াজ পেয়েছে, লোকজনকে দৌড়ে বেরোতে দেখেছে। এবার পাশের লোকজন সবাই চলে এসছে, দোকানের লোকজন। আর ধরো জোট বাঁধা তো একদম, দিল্লির মতো শহর না যে কেউ কিছু কানেকশন করবেই না, আসবে না বা এরকম, ওখানকার লোকেরা নিজেদেরকে নিজেরা হেল্প করে। তো তারা ওখানে চলে এসছে। আসার সঙ্গে সঙ্গে এসে দেখেছে এরকম অবস্থা, ওরা তো সঙ্গে সঙ্গে পুলিশ, অ্যাম্বুলেন্স সবাইকে খবর দিয়ে দিয়েছে, এবং পুলিশ এসে গেছে। পুলিশ এসে যখন ওই ডাকাতের মুখ থেকে কাপড় সরিয়েছে, তখন দেখতে পেয়েছে যে এই ডাকাত একজন সিঙ্গার, মোটামুটি নাম করা, মানে তখনকার, মানে কি বলবো, ইউটিউব সেন্সেশনালিস্ট রাজস্থানের। তার একটা চ্যানেল আছে, নেয়ারো রাজস্থান বলে। সে ভালো গান করে, ভালো গান করে সে, মানে আজকাল দেখো আমাদের ইউটিউবে অনেক মানে অনেক লোক ইউটিউব থেকে গান গাইছে, এবং তারা সম্মানও পাচ্ছে, চান্সও পাচ্ছে, ভালো গানও করছে। অনেক আর্টিস্ট এরকম আছে। তো রাজস্থানের বেশ বেশ ভালো নাম করা আর্টিস্ট। তো পুলিশ তো অবাক হয়ে গেছে যে সিঙ্গার, ডাকাত, সিঙ্গার সকালে রাত্রিরে ডাকাত, এ কি ব্যাপারে কিছু বুঝতে পারছে না। তো তারপরে শুরু হলো তার পেছনের গল্প। এই সিঙ্গারের নাম হচ্ছে ভারত লাল মিনা। হুম। তো 2018 সালে মোটামুটি সিঙ্গিং এর ওপরে ইউটিউব চ্যানেল শুরু করে, ভালোই গান টান গাইছিল, ইয়ে করছিল, ও করছিল। কিন্তু যা হয়, যে চ্যানেলে লোক আসছে না, ইয়ে বাড়ছে না, কি বলে, নাম্বার বাড়ছে না। অন্য লোকেরও দেখে যাচ্ছে নাম্বার বেড়ে যাচ্ছে, ওরটা বাড়ছে না। ও তো ভালো গান গায়। তখন কিন্তু ওই ক্রিমিনাল টিমিনাল কিছু ছিল না, একদম সৎ পথের সৎ লোক ছিল। তখন ওর লোকজনের সাথে জিজ্ঞেস করছে যে আমার কেন চ্যানেলে বাড়ছে না, আমি তো ভালো গান গাই। ওর ইচ্ছে ছিল যে ওর নাম হবে, রাজস্থানের বাইরে ওর নাম হবে, তারপরে ও প্লেব্যাক সিঙ্গিং করবে, এরকম ধরনের ইচ্ছে ছিল। মানে ক্রিমিনাল হওয়ার কোনো ইচ্ছে ছিল না। তখন ওর একটা মাস্তুতো ভাই ওকে বলেছে যে শোন, তোকে প্রফেশনাল হতে হবে, তোকে প্রফেশনাল ক্যামেরা নিয়ে কাজ করতে হবে। আমরা যেরকম ধরো আমাদের গল্প বলার সেশনটা কি ভেরি ঘরোয়া, হ্যাঁ, আমি আমার কম্পিউটারের ক্যামেরা থেকে তোমাদের সামনে আসি, গল্প বলি। তো এটাই যদি আমি প্রফেশনাল সেটিংয়ে করি, তার অনেক বেশি মানে তার তার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে, সেখানে খরচাটাও অনেক বেশি হবে। কারণ প্রফেশনাল লোক তো এসে আমার যদি শ্যুট করে, সে তো আমাকে বিনা পয়সায় শ্যুটিং করবে না, সে তো পয়সা নিয়ে করবে। অথবা আমি যদি একটা প্রফেশনাল ক্যামেরা কিনে তারপরে কাজ করি, তাতেও আমার অনেক পয়সা লাগবে। অথবা আমি যদি একটা খুব দামি মোবাইল কিনে করি, তাহলেও আমার পয়সা লাগবে। প্লাস আমাদের ভিডিও এডিটিং, যেটা আমাদের সুকল্যাণদা করে থাকেন, আম, তাতেও পয়সা লাগে। বিনা পয়সায় তো এডিটিং হয় না। তো এই সব ওনাকে বলে, এই ভারতলাল মিনাকে ওর ভাই বলে যে তোর এই সব লাগবে, তাহলে তোর নাম হবে। প্লাস তোকে একটু ভিডিওর পেছনে পয়সাও দিতে হবে, একটু মার্কেটিংও করতে হবে, নলে পরে কেউ, মানে ভিডিওর মানে ওরকম হয় না।
তখন ওরা চিন্তা করেছে যে এত পয়সা কোথা থেকে পাবো। ওরা খুব একটা বড়, মানে অবভিয়াসলি ওরা মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে ছিল, এত পয়সা কোথা থেকে পাবো। এই করে তিন চার বাকি যে দুজন ডাকাত যারা ওর সাথে ছিল, যারা সেদিনকে ডাকাতি করতে এসেছিল, তারাও ধরা পড়ে। এবং সেই দুটো ডাকাতও ওর কাজিন, একজন ওর কাকার ছেলে, একজন ওর আর এক মাসির ছেলে। তো এই ভাইরা মিলে ডিসাইড করে যে মিনাকে হেল্প করার জন্যে কি করা হবে না, ব্যাংক ডাকাতি করা হবে। ওরা ব্যাংক ডাকাতি করবে, ছোট ছোট জায়গায় ব্যাংক ডাকাতি করবে, করে যা পয়সা পাবে সেটাতে মিনার ইউটিউব চ্যানেল চলবে এবং মিনার নাম হবে। ঠিক আছে, এই হচ্ছে আইডিয়া। না, কোয়েশ্চেন ইজ দে এরা কি করে ডাকাতি করবে? এরা তো কেউ প্রফেশনাল ডাকাত নয়, কোনোদিন ডাকাতি করেনি। তো তখন ওরা বসে প্ল্যান করে। প্ল্যান হচ্ছে, আবার এদের কিছু রুলস ছিল ডাকাতি করার মধ্যে। রুলস হচ্ছে যে, প্রথম রুল, এরা বছরে একবার করে ডাকাতি করবে, সেটা জানুয়ারি মাসে। এবার জানুয়ারি মাসে কেন আমাকে জিজ্ঞেস করো না, কারণ তারা বলেনি। একদিন করে তারা ডাকাতি করবে এবং সারা বছর আর ডাকাতি করবে না। ওই একবারের যে ডাকাতিতে যা পয়সা হবে তাতেই ও ও বছরটা চালিয়ে নেবে। এবার আবার পরের বছর ডাকাতি করবে। ছোট ছোট ব্যাংক থেকে ডাকাতি করবে, কাউকে খুন করবে না, মানে মানে কিরকম একটু সৎ সৎ ব্যাপার আছে, একটু অনেস্টি ইন ডাকাতি, যদি তোমরা মনে করতে পারো। মানে এটাই আমার মজা লেগেছে শোনা, মানে গল্পটা শোনার ব্যাপারে, যে এরকম করে ডাকাতি করবে। ছোট 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 ছোট, মানে রাজস্থানে অনেক ছোট ছোট জায়গায় এরকম স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি ইত্যাদি আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, সেই সব ব্যাংকে ওরা ডাকাতি করবে। এবং তারা আগে থেকে জানুয়ারি মাসে ডাকাতি করবে, তো তো অক্টোবর নভেম্বর মাস থেকে রেকি করতে শুরু করবে, যে ব্যাংকে কটা লোক, তাদের কিরকম বয়স, তারা ওদেরকে অ্যাটাক করতে পারে কিনা, বা তাদের সাথে কত ঝামেলা হতে পারে, ওরা কতটা টাকা মোটামুটি পেতে পারে, একটা আন্দাজ করবে। তো এই করে শুরু হয় 2019-এ ওদের প্রথম ডাকাতি, মানে 2019-এ প্ল্যান করে একটা ডাকাতি করে। তারপরে ওরা ডাকাতি করে 2020 সালে। ঠিক আছে, কিন্তু 2022 সালে ডাকাতি করতে পারেনি, কারণ তখন করোনা এত ইয়েতে ছিল যে অবভিয়াসলি রুলস অ্যান্ড রেগুলেশনস এত ছিল যে ডাকাতি করতে গেলে ধরা পড়ার চান্স খুব বেশি ছিল। তো 2020-তে করে, 2021 আর 2022 ওদের মোটামুটি বাদ পড়ে যায়। না সরি, 2021 ওদের বাদ পড়ে যায়। 2022-এ আবার জানুয়ারি মাসে ওরা ডাকাতি করে, এবং 2023-এও ওরা জানুয়ারি মাসে ডাকাতি করে। ওরা 4টে ডাকাতি করেছিল, 2019, 20, 22, 23। 24-এ ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে, 5 নম্বর ডাকাতিতে ওরা ধরা পড়ে যায়। এবং প্রত্যেকটা ডাকাতি থেকেই যে প্রচুর পয়সা পেয়েছে এরকম নয়, কিন্তু কোথাও থেকে 15 লাখ টাকা পেয়েছে, কোথাও থেকে 8 লাখ পেয়েছে, কোথাও থেকে 10 লাখ পেয়েছে। কারণ বুঝতে পারছো, এই ব্যাংকগুলো একটা ছোট ছোট জায়গায়, তাদের ডেলি ফান্ডস বা যা তাদের মান্থলি ফান্ডস অনেক কম, মানে সেখানে লোকেদের যেরকম খাতা সেই অনুযায়ী ফান্ডস, সো সেই অনুযায়ী ফান্ডসে তারা ওরকম ডাকাতি করেছে। এবং তা দিয়ে মিনা বাবু তার চ্যানেল চালিয়েছে, এবং তার চ্যানেলে লোকজনও বেড়েছে, তার প্রফেশনাল একটা সেট আপ হয়েছে, সে ভালো ভালো গান গেয়েছে, এবং তার নাম হয়েছে। বললাম তো, তার নাম হয়েছে, লোকে তাকে চিনতে পারছে, আজকাল লোকে তাকে আইডেন্টিফাই করতে পারছে। কিন্তু ইউটিউব চ্যানেল করার জন্য এবং নিজের ফেমের জন্যে কেউ এরকম কাজ করতে পারে, পারে হয়তো, আমি জানি না। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এবং সোশ্যাল মিডিয়াতে নিজের একটা জায়গা বানানোর জন্য লোকে অনেক কিছু করছে। তো মিনার মানে মিনা বাবুর এই সব কাজ করাতে আমি খুব একটা যে অবাক হয়েছি সেটা বলবো না, কিন্তু যেটা মজার ব্যাপার আমার লেগেছে সেটা হচ্ছে যে ওদের ডাকাতির মধ্যেও একটা কোথাও একটা ব্যাপার ছিল যে ওরা ঠিক লোভে পড়ে ডাকাতি করেনি। মানে আমি ওদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছি না, বাট মানে ওদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি। তাতে আমার মনে হচ্ছে যে ওরা ডাকাতি করতে চেয়েছিল ওর ক্যারিয়ারটা বানানোর জন্যে, এবং বছর করেও ছিল। কারুকে কিন্তু কোনো মানে চুরি করা ছাড়া, মানে যদি আমরা টাকা চুরি করাটা, ব্যাংক লোটাটা একটা বিশাল বড় ক্রাইম, কিন্তু সেখানে কোনো লোককে ওরা মারেনি এই শেখাওয়াত ছাড়া, আর শেখাওয়াতকে গুলি করা ছাড়া। তার আগে পর্যন্ত ওরা এতটা ভায়োলেন্ট কখনো হয়নি।
তো তোমরা শুনে খুশি হবে যে মিস্টার শেখাওয়াত বেঁচে গেছিলেন। ওনার একটু অবভিয়াসলি 3টে গুলির পরে তো লোকে কালকেই ঠিক হয়ে যায় না, তো সেই জন্য উনি এখনো মানে রিপুকেট করছেন, উনি ঠিক হচ্ছেন, কিন্তু উনি মোটামুটি প্রাণে বেঁচে গেছেন। এবং মিনা এবং মিনার ভাইরা এখন অ্যাওয়েটিং ট্রায়াল, তারা সবাই জেলে আছে। তো এটা ছিল নায়রো রাজস্থানের গায়ক এবং ইউটিউব চ্যানেল ওনার এবং তার বড় হওয়ার পেছনের ক্রিমিনাল হিস্ট্রি। হ্যাঁ, হ্যালো রূপা। ভাইদের বলি, আর ঠিক বলেছো সুচরিতা, মানে হ্যাঁ ঠিক, মানে ক্রিমিনাল ভাবে নিজেকে, মানে তুমি ক্রাইম করে, আবার বলা খুব মুশকিল যে ক্রাইম করে নিজেকে সাংঘাতিক ভালো করে দেবে, সেটা চিন্তা করা যায় না। কিন্তু লোকের মনে অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার আসে এইসব সোশ্যাল মিডিয়া থেকে। অদ্ভুত অদ্ভুত কথা বলে লোকে, অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরে আসে, অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র করে। আই ডোন্ট নো, মেবি বিকামিং ফেমাস ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকাল। সেই জন্যে উনি এই পথে গেছিলেন যে ডাকাতি করবেন, ডাকাতি করে টাকা আসবে, তার থেকে উনি প্রফেশনাল ভিডিওস বানাবেন এবং ইউটিউবে ওনার নাম হবে, লোকে ওকে জানতে পারবে, এবং ওখান থেকে যখন ও পয়সা রোজগার করতে শুরু করবে তখন ও আর ডাকাতি করবে না। এটা হচ্ছে ওর, দ্যাট ওয়াজ হিজ আইডিয়া। খুবই অদ্ভুত ব্যাপার। তো বন্ধুগণ, এখন বাজে হচ্ছে 9:50। আমি 2টো গল্প বলেছি, তোমরা কি 3 নম্বর গল্প শুনতে চাও? কারণ 3 নম্বর গল্পটা খুবই ইন্টারেস্টিং, খুবই অদ্ভুত, এবং একটু টাইম লাগবে বলতে। তো তোমরা যদি বলো যে শুনতে চাই, তাহলে আমি 3 নম্বর গল্পটাতে যাব, নয়তো আজকের মতন এখানে বাই বাই বলবো। কেউ একজন কিছু কমেন্ট করো, বা একজন দুজন কিছু বলো, সেই মতন আমি গল্প বলতে শুরু করব। সুচরিতা বলেছে চাই চাই। এখানে তাহলে আমি আশা করছি সকলেই চাই চাই। সকলে, যদি কারুর এখন খাওয়া দাওয়ার সময় থাকে বা কোথাও যেতে থাকে, মধুমিতাও বলেছে হোক গল্প। আচ্ছা, যদি কারুর মনে হয় যে খেতে যাবে বা 10টার সময় কোনো কাজ আছে, তারা চলে যেও, পরে শুনে নিও। কিন্তু এই লাস্ট গল্পটা হচ্ছে ট্রু ক্রাইম নয়, এই লাস্ট গল্পটা হচ্ছে খুবই অদ্ভুত একটা গল্প, পুনর্জন্মর গল্প এটা। এবং গল্পটা আমার আমি বেশ কিছুদিন আগে শুনেছি, শুনে আমার খুব ভালো লেগেছে, অবাক লেগেছে, ভালো লেগেছে। বিশ্বাস করা না করা, মানে এটা বিশ্বাসের বাইরে, মানে এটার মানে প্রমাণ আছে এখন পর্যন্ত, মানে 2023-24 সাল অবধি প্রমাণ আছে। তো সেই জন্যে তোমরা মন দিয়ে শোনো। আজ থেকে প্রায় 40 বছর আগে, মানে ধরো 1983 সালের মার্চ মাসে, সুরেশ বর্মা বলে একজন ভদ্রলোক, যিনি আগ্রাতে থাকতেন, তার বয়স ধরো অ্যাবাউট 40 তখন, মানে 2000, মানে 40 বছর আগে ওনার বয়স 40 ছিল। ওনার ওয়াইফ আছে উমা, 2 বাচ্চা, 2 ভাই এবং বাবা মা একসাথে থাকতেন। এবং উনি আগ্রাতে একটা ইয়ের দোকান চালাতেন, টিভি রেডিও ইলেকট্রনিক্সের দোকান চালাতেন। আগ্রাতে মল রোড বলে একটি জায়গা আছে, সেখানে ওনার দোকান আছে, ওনার নামেই দোকানটা, মানে উনি শুরু করেছিলেন দোকানটা, সেই জন্য দোকানটার নাম হচ্ছে সুরেশ রেডিও বা সুরেশ ইলেকট্রনিক্স, এরকম নাম। তো উনি ভালোই, মোটামুটি ভালো বিজনেস করছেন, বাড়ির অবস্থাও বেশ ভালো, ওরা ভালো একটা জায়গায় থাকে। এবং একদিনকে রাত্রিবেলা, মানে মার্চ মাসের শেষ দিকে একদিনকে রাত্রিবেলা 1983 সালে, মানে 1983-তে, উনি গাড়ি চালিয়ে বাড়ি আসতেন, এসে হর্ন বাজাতেন, ওনার ওয়াইফ এসে দরজা খুলে দিত, বা মা বাবা এসে বা ভাই এসে, যে বাড়িতে থাকতো দরজা খুলে দিত। তো ওরকম উনি এসছেন, এসে মানে হর্ন বাজিয়েছেন, এবং দরজা খোলার আগে
পেছন দিক থেকে দুটো লোক এসে ওনার উপরে গুলি ছোড়ে, এবং একটা গুলি সুরেশ ভার্মার ডান দিকের কপালে লাগে। এটা হচ্ছে আমার ডান দিকের কপাল, মানে তোমরা হয়তো ক্যামেরাতে এটাকে উল্টো দেখবে, বাট ডান দিকের কপালে লাগে এবং কপালে লেগে বাঁ দিকের কানের পাশ দিয়ে বেরিয়ে যায়, এবং সুরেশ ভার্মার অন দ্য স্পট মৃত্যু হয়ে যায়। সুরেশ ভার্মা মারা যান, আর বাড়ির লোকেরা সবাই ভেঙে পড়ে, কারণ ওর মাত্র 40 বছর বয়স ছিল। কে খুন করেছিল বা তারা ধরা পড়েছিল কিনা সেটা জানা যায়নি, বা এখনো ধরা পড়েনি, হয়তো জানতে পারেনি, বা হয়তো ধরা পড়েছিল, আমি ঠিক এটা জানি না। কিন্তু যাই হোক, তখন ছেলে মেয়ে তার বয়স অনেক কম ছিল, 2 বাচ্চার বয়স কম, এবং কিছুদিন বাদে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে ওনার ওয়াইফ উমা, উনি দোকানে চালাতে শুরু করেন, কারণ তাকে তো রোজগার করতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে। ঠিক আছে, এদিকে আগ্রা থেকে প্রায় 17-18 কিলোমিটার দূরে একটি গ্রাম, যার নাম বার, মানে বার নয় বার নাম, সেখানে 1983 সালের ডিসেম্বর মাসে 10 তারিখ 11 তারিখ নাগাদ একটি বাচ্চা জন্মায়। সেই বাচ্চাটার নাম তার বাবা মা রাখে তোরণ সিং, তোরণ সিং, এবং তার ডাক নাম হয় টিটু। ঠিক আছে, তো এই তোরণ সিং এর জন্ম হয়েছিল ডিসেম্বর মাসেই 1983 সালে বার গ্রামে। তার বাবা মার অবস্থা খুব একটা ভালো ছিল না, মানে তারা বেশ গরিব লোক, মানে গরিব লোক বলবো মানে কি, মানে খেতে পেতো, বাট নট লাইক পয়সা আছে বা এরকম, মানে সুরেশ ভার্মার সাথে তার সোশ্যালি অনেকটা ডিফারেন্স। সো এই টিটু যখন থেকে কথা বলতে পারে, মানে 2 বছর বয়স থেকে ধরো মোটামুটি আধো আধো কথা বলতে পারে, টিটু অদ্ভুত অদ্ভুত কথা বলতো, তোর বাড়ির লোকেরা বুঝতে পারতো না কি বলছে। এবং যত ওর বয়স বাড়তে শুরু করলো, যখন ওর 2.5 বছর বয়স হলো, মোটামুটি মুখেও যা বলছে বুঝতে পারা যাচ্ছে, তখন টিটু বলতে শুরু করলো যে এটা আমার বাড়ি নয়, আমি এখানে এমনি এসেছি, তোমরা আমার বাবা মা নও, তোমরা আমার ভাই নও, আমার নাম সুরেশ ভার্মা, আমি আগ্রাতে থাকি, এটা আমার বাড়ি নয়। এবার 2.5 বছরের বাচ্চা এরকম কথাবার্তা বলছে, লোকে বুঝতে পারছে না, গ্রামের লোক কিছু বুঝতে পারছে না, কিন্তু টিটু এই কথা বলেই যাচ্ছে। যখন ওর বয়স বছর 3 তখন আরো ক্লিয়ার কথাবার্তা বলছে, মাকে দেখলে বলছে তুমি আমার মা নও, তুমি কেন এরকম ছেঁড়া শাড়ি পরে আছো, তুমি নতুন শাড়ি পরো, আমাদের তো এরকম খারাপ অবস্থা নয়, আমরা এখানে কেন আছি, এই বাড়িটা আমার নয়। এ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, কিছুতেই ঠিক হচ্ছে না। এবার কিছুদিন ওর বাবা মা ভেবেছিল যে ছেলের মাথার রোগ, যা ভাবে গ্রামের লোকেরা বা আমাদের মতো লোকেরা হলেও ভাবতে পারে, আমি না বলছি না, যে ছেলের বোধহয় মাথার রোগ হয়েছে, ছেলের মেন্টালি কোনো প্রবলেম হচ্ছে, ছেলে কেন এরকম ধরনের কথা বলছে। গ্রামের লোকেরা এসে বলছে আরে এর তো কিছু নিশ্চয়ই, এর কিছু মানে ভূত টুত চড়ে গেছে, সেজন্য এরকম কথা বলছে। কারণ টিটু যখন এরকম কথা বলতো, যখন ও বলতো যে আমি সুরেশ ভার্মা, আমার নাম সুরেশ ভার্মা, তখন ওর চেহারা, ওর কথা বলা, ওর গলার স্বর সব পাল্টে যেত, এমনকি বসার স্টাইল পাল্টে যেত। একটা 3 বছরের ছেলের বসার স্টাইল আর একটা বড় লোকের বসার স্টাইলের মধ্যে অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, আমাদের বড় হতে টাইম লাগে, কিন্তু ওর হাব ভাবটা পুরো গ্রোন আপসদের মতন হয়ে যেত তখন, মানে বড় একটা বড় লোকের মতন হয়ে যেত। এই করতে করতে যখন ওর 4-4.5 বছর বয়স হলো, তখন ও বলতে শুরু করলো যে সুরেশ ভার্মা কি করে মারা গেছিল, এবং সুরেশ ভার্মার দোকানের কথা, সুরেশ ভার্মার বাচ্চাদের কথা, সুরেশ ভার্মার বাবা মার কথা, তারপরে দোকানে কি বিক্রি হতো কি হতো না, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কথা। মানে ওরা তো, ওর বাড়ির লোকেরা তো মানে মোটামুটি পাগলা হয়ে গেছে, যে কি ব্যাপার, মানে কি ব্যাপারে সুরেশ ভার্মা কে, ও কেন এর কথা বলছে। এই করতে করতে যখন টিটুর 5 বছর বয়স হলো, এবং এই কথাগুলো যখন ও বলছে, এবং ওর যখন বয়সটা বাড়ছে 3 থেকে 4, 4.5, 5, ওর মধ্যে একটা কিরকম অদ্ভুত গ্রোন আপ ভাব এসে গেছে, মানে ওকে দেখে 5 বছরের বাচ্চা বলে মনে হয় না, ওকে দেখে মনে হয় একটা বড় বয়স্ক লোক, মানে মাঝে মাঝে যখন ও এই সুরেশ ভার্মার মধ্যে চলে আসে। তো একদিনকে ও বাড়ির লোককে ধমকানি দিতে শুরু করলো যে তোমরা যদি আমাকে আগ্রা না নিয়ে যাও, আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব।
আমি এখানে থাকবো না, তোমরা আমাকে আমার বাড়িতে নিয়ে চলো, নয়তো আমি এখানে থাকবো না। বলে একদিন সত্যি সত্যি ও বাক্স বিছানা গোছাতে শুরু করলো। এবং ধরো একটা 5 বছরের বাচ্চা কতটা গোছাতে পারে, কিন্তু টিটু কিন্তু একদম বড়দের মতন বাক্স বিছানা গোছাতে শুরু করলো। তো এই দেখে তো ওর মা কান্নাকাটি করছে, ওর মার ওই মানে সব থেকে কি বলবো ইয়াংগেস্ট চাইল্ড। তো ওর একটা বড় দাদা ছিল অশোক, তো সে তখন মাকে বলে যে তুমি কেঁদো না, আমি টিটুর সাথে কথা বলছি। তো ও টিটুকে বলে যে আচ্ছা তুই বল তো, যে তুই যে এগুলো কি বলছিস একটু ভালো করে বল। এবং অশোককে টিটু সমস্ত কথা বলে, যে এরকম আমার দোকান আছে, আমি দোকানে এই করি, আমার এই হয়েছিল, আমাকে এরকম ভাবে মারা হয়েছিল, সমস্ত কথা সুরেশ বর্মা। তখন অশোক ওকে বলে যে ঠিক আছে শোন টিটু, আমাদের তো খুব বেশি পয়সা নেই, তো তুই 1-2 দিন ওয়েট কর, তুই এরকম পালিয়ে যাস না, আমি তোকে নিয়ে যাব, আমি তোকে নিয়ে যাব। বললো তুমি ঠিক নিয়ে যাবে? মাঝে মাঝে ওরকম বাচ্চা হয়ে যেত, হ্যাঁ, তখন বলছে হ্যাঁ তুমি ঠিক নিয়ে যাবে? বলছে হ্যাঁ তুই বিশ্বাস কর, আমি তোকে ঠিক নিয়ে যাব, আমি পয়সা জোগাড় করছি, করে তোকে আগ্রা নিয়ে যাব। তো বলছে ঠিক আছে, তুই যদি আগ্রা নিয়ে যাও তাহলে আমি আর পালিয়ে যাব না। তো বলছে হ্যাঁ ঠিক, তুই পালিয়ে যাস না, আমি তোকে আগ্রা নিয়ে যাব। তো তখন অশোক গিয়ে তোর বাবা মাকে বলে যে দেখো, কাউকে কিছু বলার দরকার নেই, আমি আগ্রা যাচ্ছি, গিয়ে অ্যাটলিস্ট দেখি এই দোকানটা আছে কিনা, যদি দোকানটা থাকে তাহলে আমি খোঁজ নিচ্ছি কি ব্যাপার। ওরা তো মানে ভাবছে কি, মানে ওর ভাই জানতে পারলো কি করে, মানে এটা যখন ঘটনাটা হচ্ছে তখন 1988, আই এম সরি আমার মানে বাংলার অক্ষর মানে এগুলো মনে নেই। তো বুঝতেই পারছো যে আমাদের তখন সবে টেলিভিশন এসছে, এবার কটা বাড়িতে তখন টিভি ছিল। আর গ্রামের বাড়িতে যাদের পয়সা নেই তাদের বাড়িতে টিভি নেই, সেই জন্য টিটুর পক্ষে সুরেশ বর্মা ইত্যাদি ইত্যাদি জানা ইম্পসিবল। ও তো 5 বছরের বাচ্চা, তো পড়াশোনা সেরকম জানে না। তো যাই হোক অশোক এরকম গেল আগ্রাতে, গিয়ে মল রোডে ও শুনেছিল যে টিটুর দোকান, মানে টিটু যে দোকানের কথা বলেছিল, তো খুঁজতে 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 লোকজনকে জিজ্ঞেস করতে করতে সুরেশ ইলেকট্রনিক্স খুঁজে পায়, বা সুরেশ রেডিও, আমি ঠিক ভুলে যাচ্ছি, যাই হোক দোকানটা খুঁজে পায়। দোকানটা খুঁজে পাওয়া যাওয়ার পরে ও প্রথম একটু অবাক হয়ে যায় যে এক্স্যাক্টলি ও যেরকম বলেছিল সেরকম দোকান। এবার ও দোকানের মধ্যে ঢোকে, দোকানের মধ্যে ঢুকে দেখে যে একদম দোকানের ঠিক সামনে এরকম একজন ভদ্রলোকের ছবি, এবং সেই ছবিতে মালা টাঙানো আছে, এবং কাউন্টারে একজন ভদ্রমহিলা আর 2-4 জন এমপ্লয়িজ, মানে তার কর্মচারীরা আছে। তো উনি ও গিয়ে ঢুকে দিকে একজন কর্মচারীকে বলে যে আমার না সুরেশ বাবুর সাথে দেখা করার আছে। কারণ কর্মচারী বলে সুরেশ বাবু? বলছে হ্যাঁ সুরেশ বর্মা। তো কর্মচারী বলেন সুরেশ বর্মা তো 5 বছর আগে মারা গেছেন। আবারও ধাক্কা খায়। তাহলে কি করে মারা গেছেন? বলছে না, ওনাকে তো কেউ গুলি করেছিল, উনি গুলি খেয়ে মারা গেছেন, এক্স্যাক্টলি টিটু যা বলেছিল। তারপরে বলে যে আচ্ছা সুরেশ বর্মার তাহলে লোকজন আছে? তখন ওই ভদ্রমহিলা বলেন হ্যাঁ আমি সুরেশ বর্মার ওয়াইফ। তো বলে আপনার নাম কি? তো বলছে আমার নাম উমা। টিটু তো বলেছিল সুরেশ বর্মার বউয়ের নাম উমা। তখন অশোককে জিজ্ঞেস করে যে আপনার কি বাচ্চা কাচ্চা আছে? তো উনি বলেন হ্যাঁ আমার 2 ছেলে মেয়ে, আমার 2 ছেলে মেয়ে, 2 ছেলে না 2 ছেলে মেয়ে এরকম আছে। তখন ও বলে যে তাদের নাম কি? তখন উনি বলেন যে কেন বলো তো, তোমাকে এত কথা বলবো, তুমি বাইরে থেকে এসে সুরেশ বাবুর সাথে দেখা করবে বলে এসে এত কথা কেন জিজ্ঞেস করছো? আমাদের নারী নক্ষত্র, ছেলের নাম মেয়ের নাম এত তোমার জানার দরকার কি? তখন ও বলেন যে দেখুন আমি আপনাদের কিছু কথা বলবো, সেই কথা শুনে আপনারা খুব অবাক হয়ে যাবেন। তো বলবেন বলো। তখন ও ওদেরকে টিটুর কথা বলে। টিটুর জন্ম হয়েছিল সুরেশ ভার্মা মারা যাওয়ার ঠিক 9 মাস বাদে। তোমরা আশা করি খেয়াল করেছো সেটা। তোর বউ তো মানে একদম হতবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না, যে সত্যি বিশ্বাস করবে না বিশ্বাস করবে না। তখন ও বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। ওনাকে ওনাদের বাড়িতে নিয়ে যায়, ওনার শ্বশুর শাশুড়ির কাছে। তো শ্বশুর শাশুড়ির কাছে গিয়েও অশোক সমস্ত কথা বলে। এর মধ্যে সুরেশ ভার্মার যে 2 ভাই ছিল তারা চলে আসে, এবং সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। এবার সুরেশ ভার্মার বাবা মা একটু, ওনাদের বয়স হয়েছে, ওনারা তো ভাবেন যে এ তো ভগবান কা করিশ্মা, মানে এ তো ভগবানের আশীর্বাদ, ভগবান এত
মানে আমাদের ছেলেটাকে, বড় ছেলেকে এরম ভাবে টেনে নিয়েছিল, হয়তো এই রূপে ফেরত দিয়েছে ভগবান। তখন ওরা অশোককে বলে যে তুমি টিটুকে নিয়ে এসো এখানে। তখন অশোক বলেন না, একটা কাজ করি, চলুন আপনারা সবাই আমার সাথে গ্রামে চলুন কালকে, দেখা যাক টিটু আপনাদের চিনতে পারে কিনা। যদি না চিনতে পারে তাহলে আলাদা ব্যাপার, যদি চিনতে পারে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু দেখা যাক টিটু আপনাদের চিনতে পারে কিনা। ওরা মানে মানে একটু বিশ্বাস অবিশ্বাসের মধ্যে সবাই ঘুরছে, মানে বিশ্বাস করতে ইচ্ছা করছে কিন্তু ব্যাপারটা এত অবিশ্বাস্য, এত মানে কি বলবো, মানে কি কি বলা যেতে পারে, ফেরি টেলিশ, রূপকথার মতন গল্প বিশ্বাস করা মুশকিল। তো পরের দিন ওরা সবাই মিলে গাড়ি করে ওই বার গ্রামে গেছে। এবার গিয়ে ঘরে ঢুকেছে, তখন টিটু কিছু করছিল দাঁড়িয়ে। তো অশোক গিয়ে বলেছে যে টিটু দেখ কে এসছে। তো টিটু ঘুরে দাঁড়িয়েছে, এবার ঘরের মধ্যে ওই সুরেশ ভার্মার বাবা মা, উমা আর তার দুই ভাই, আর এই পাশে টিটুর বাবা মা, মানে এই জন্মে যে ওর বাবা মা, যদি মনে করে এটা পুনর্জন্ম জন্মের বাবা মা। তো টিটু সোজা গিয়ে সুরেশ ভার্মার যে বাবা, তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছে বাবুজি, মাকে প্রণাম করে বলেছে মাজি। তারপরে উমার দিকে তাকিয়ে বলেছে উমা তুমি কেমন আছো। তো উমা উমা ভালো আছে এরকম বলেছে, এরকম বলে ভাইদের চিনতে পেরেছে। তারপরে বলেছে আমার ছেলেদের, ছেলে মেয়েদের, ছেলেদের নিয়ে আসোনি, আমার ছেলেরা কই। তার বলছে যে তোমার, তখন ও, তখন ওই ওর ওর যে ভাই অশোক গেছিল, অশোক বলে যে ওরা বাইরে খেলছে। তো বলছে ঠিক আছে ওরা খেলুক, আমরা কথা বলি। তো সবাই বসতে বলেছে, সবাইকে বলেছে বসো বসো। আর নিজের যে বাবা, মানে ওর টিটুর যে বাবা মা, তাদের বলেছে যে দেখেছো তোমাদের বলেছিলাম না আমার বাবা মা আছে, এরা আমার বাবা মা। তোমাদের বাড়িতে তো আমি এমনি এসে গেছিলাম, আমার তো এখানে আসার কথাই ছিল না। তো ওর বাবা মা তো একটু দুঃখ পেয়েছে, বুঝতেই পারছো বাবা মা বলে কথা। তো যাই হোক, ওনারা তো ভালো লোক, এদেরকে বসতে বলেছে। তো তখন উমাকে বলেছে, টিটু উমাকে বলছে একটা 5 বছরের ছেলে, তখন উমার তো প্রায় 40 বছরের মতন বয়স হবেই, ধরছি আমি, আন্দাজ করছি, না হলেও 30 35, 35 36 তো হবে। বলছে যে তুমি ওখানে বসছো কেন উমা, তুমি আমার পাশে এসে বসো, তোমার সাথে আমার কথা আছে। তো উমা মানে এটা তো ভাবা খুব মুশকিল যে তোমার হাজবেন্ড, যে কিনা 40 বছর বয়সে মারা গেছে, সে যদি জন্ম নিয়ে থাকে, সে এখন একটা 5 বছরের শিশু, তুমি তো তার সাথে হাজবেন্ড সুলভ বিহেভিয়ার করতে পারো না। যাই হোক, তাহলে উমা গিয়ে ওর পাশে বসেছে। এবার অনেক কথা বলছে, ওরা ঘুরিয়ে ফিরিয়ে ওকে অনেক কথা জিজ্ঞেস করছে যেগুলো ওর জানার কথা নয়, সুরেশের বর্মার কথা। ও সব কথার উত্তর দিয়ে যাচ্ছে, সমস্ত কিছু বলে যাচ্ছে, কি হয়েছিল কি হয়নি, সেদিনকে কি হয়েছিল, ওর বাবা কি খেতে ভালোবাসে, কোথায় গেছে, দোকানে কি আছে। এবং তারপরে উমার সঙ্গে সঙ্গে বলেছে, উমাকেও বলেছে যে ওকে বেড়াতে নিয়ে গিয়ে কি কিনে দিত, লাস্ট অবধি কি কিনে দিয়েছে, এবং 2 4টে এমন ইন্টিমেট কথা বলেছে উমাকে, যে সেই কথাগুলো উমা ছাড়া কেউ জানতো না, মানে হাজব্যান্ড ওয়াইফের বাইরে সেই কথা কেউ জানতো না। তো ওরা তো তখন মানে কি বলবো, হাসবে না কাঁদবে, মানে দুটো ফ্যামিলি বুঝতে পারছে না কি করবে, হাসবে না কাঁদবে না কি করবে। তো তখন ওই অশোক বলেছে যে টিটু, তো বলছে না আমাকে টিটু বলবে না, আমাকে সুরেশ বলো। তো বলছে ঠিক আছে সুরেশ, তোমার ছেলেদের দেখতে যাবে না? তো বলছে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো বলে এরকম বড়দের মতন এরকম গট গট করে বেরিয়েছে। তখন অশোক না ওই মানে সুরেশের ছেলেরা ওই বাইরে আরো বাচ্চা ছিল তাদের সাথে খেলছিল। তো বেরিয়ে প্রথমে গাড়িটা দেখে বলেছে যে ভাইকে, মানে ওই সুরেশের ভাই একজন, তাকে বলেছে যে তোরা মারুতি কিনেছিস কেন, আমার ফিয়েটটা কোথায়? তখন ওর ভাই একটু হকচকিয়ে গেছে, হকচকিয়ে বসেছে না আমরা ফিয়েটটা তো বিক্রি করে দিয়েছি, মারুতি কিনেছি। ওই ফিয়েট গাড়িতেই ওনার উনি খুন হয়েছিলেন, মানে ওনার বন্দুক গুলি লেগেছিল। তো এবার ও অশোক বলে যা সুরেশ যা তোর ছেলেদের ডেকে নিয়ে আয়। তো টক 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 করে হেঁটে গিয়ে দুটো ছেলেকে এরকম করে ধরে এই মানে ছেলে নাম ধরে যে রাম শ্যাম এরকম করে ধরে তাদেরকে নিয়ে আসে। ঠিক যে দুটো বাচ্চা সুরেশ সুরেশ ভার্মার, তাদের তখন বয়স 11 হয়ে গেছে, 10 11 মতন বয়স তাদের, 5 বছর হয়ে গেছে। তো তারাও বুঝতে পারছে না কি হয়েছে। এবার তাদেরকে ও বাবা যেরকম কথা জিজ্ঞেস করতো, এই বাচ্চা ছেলেটা 5 বছরের ছেলেটা তাদের জিজ্ঞেস করছে, তারাও বুঝতে পারছে না কি হয়েছে। যাই হোক, মানে
খুশি, হাসি খুশি এবং দুঃখ, কান্না, একটা বেদনা, এর মধ্যে দিয়ে এই দুটো ফ্যামিলি কন্টিনিউয়াসলি চলছে। তারপরে ঠিক হলো যে টিটুকে আগ্রা নিয়ে যাওয়া হবে, কিন্তু বলা হবে না, দেখার জন্য যে টিটু বা সুরেশ ভার্মা নিজের দোকান বাড়ি চিনতে পারে কিনা। তো ওরা পরের দিন ওকে আগ্রা নিয়ে এলো। নিয়ে এসে এরকম দোকানের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। তো ও সঙ্গে সঙ্গে বলেছে, থামো 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 থামো, আমার দোকান। বলছে, কোথায় তোমার দোকান? বলছে, ওই যে পেছনে লেখা আছে সুরেশ, ওটা আমার দোকান। দোকানে ঢুকেছে, দোকানে ঢুকে টেবিলের ওপরে একটু এরম করে বাজিয়ে দিয়েছে। সেটা দেখে আবার উমা চমকে উঠেছে, কারণ এটা সুরেশের হ্যাবিট ছিল যে কোথাও গেলে যদি কোনো টেবিল টেবিল কিছু থাকতো তার উপরে একটু তবলা মতন বাজিয়ে দিত। হ্যাঁ, দেখে সব কর্মচারীদের দেখে, এই তুই কেমন আছিস, তুই কেমন আছিস, এরকম জিজ্ঞেস করেছে। ওরাও তো হতবাক, একটা 5 বছরের ছেলে ওরকম কথা বলছে, চিন্তা করো, এইটুকু সাইজ। তো তারপরে এরকম দোকান টোকান দেখে বলছে, তো ও দিকে ছবিটা দেখে বলছে, এটা কে? বলছে, এটা তো আমি, এটা আমি, আমি তো মরে গেছিলাম, তাই জন্য তোমরা মালা লাগিয়ে রেখেছো, কিন্তু আমি এখন চলে এসেছি। তারপরে বলেছে, আরে এই ক্যাবিনেটটা কে বানিয়েছে? এই ক্যাবিনেটটা তো আগে ছিল না। তো ঠিক কথা, ক্যাবিনেটটা তো এই 5 বছরের মধ্যে হয়েছে। যখন সুরেশ ভার্মা বেঁচে ছিল তখন ক্যাবিনেট ছিল না। টিটু কি করে জানলো? এই হোক, দোকান টোকান দেখে তারপরে বলেছে যে বাড়ি যাব। তারপরে ওই দেখে দেখে বাড়ি নিয়ে গেছে। বাড়ির রাস্তা, একটা 5 বছরের ছেলে দোকান থেকে বাড়ির রাস্তা বলে বাড়ি নিয়ে গেছে, এবং বাড়িতে গিয়ে সমস্ত বাড়িতে ঘুরে টুরে দেখে টেখে সমস্ত, মানে অ্যাজ ইফ ওটাই ওর বাড়ি, মানে ওটাই ওর বাড়ি। এবার ব্যাপার হচ্ছে যে এই সব হয়ে যাওয়ার পরে বা লোকে খানিকটা বিশ্বাস করছে, খানিকটা বুঝতে পারছে না কি এরা কি কোনো ছলচাতুরি করছে। কিন্তু ছলচাতুরি করলে এত জিনিস কি করে একটা বাচ্চা জানবে? একটা 5 বছরের বাচ্চা এত খবর কি করে জানবে? কিন্তু উমার পক্ষেও ওকে হাজবেন্ড হিসাবে একসেপ্ট করা মুশকিল। সুরেশের বাবা মা ওকে ছেলে হিসাবে একসেপ্ট করে নিয়েছে, ওদের কাছে ও একটা বাচ্চা, মানে ও সুরেশ, সেই জন্য একসেপ্ট করে নিয়েছে। কিন্তু উমার পক্ষে বা বাচ্চাদের পক্ষে একটা 5 বছরের বাচ্চাকে বাবা বলে মানা তো মুশকিল, মানে একটা দ্বিধা হয়, একটা অসুবিধা হয়। যাই হোক, এইসব করতে করতে তারপরে তারপরে এবার শুরু হয়েছে টিটুর যে ফ্যামিলি, তারা এবার ভয় পেতে শুরু করেছে যে এদের তো অবস্থা ভালো, এরা যদি বাচ্চাটাকে ওখানে রেখে দেয় তাহলে পরে তো কিছু বলার থাকবে না, আমরা কি করব? তখন সরি, সুরেশের ফ্যামিলিও চিন্তা করছে যে এ কোথায় বড় হবে, এ কোথায় মানুষ হবে, একে আমরা পয়সা করি দেবো কিনা। মানে দুটো ফ্যামিলির মধ্যে যতটা খুশি, যতটা আনন্দ, ততটাই দুঃখ হচ্ছে একটা ফ্যামিলিতে। একটা ফ্যামিলিতে খুব আনন্দ, একটা ফ্যামিলিতে খুব দুঃখ বেদনা। মানে টিটুর মা তো কান্নাকাটি করছে। যাই হোক, তখন সবাই জানতে পেরে গেছে ব্যাপারটা, আস্তে 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 ছড়িয়ে পড়েছে। তখন সবাই বলেছে, না তাহলে তোমরা এক্সপার্ট দেখো। দিল্লি থেকে এক্সপার্ট নিয়ে গেছে, যারা এই সব বিষয়ে গবেষণা করে বা ইয়ে করে, তারাও দেখে শুনে হতবাক, মানে এরকম কেস তারা দেখেনি। তারপরে ঠিক হলো যে টিটু বা সুরেশ ভার্মা ওই বারেই মানুষ হবে, মানে এই ফ্যামিলি ওদেরকে সাপোর্ট করবে, ওকে সাপোর্ট করবে পড়াশোনার ব্যাপারে ইত্যাদি। এবং সে পড়াশোনা করে ওখান থেকে বিএচইউতে সে পড়াশোনা করে, এবং আজ পর্যন্ত, মানে আজকে 2024 সাল অবধি সে বিএচইউতে প্রফেসর হিসাবে কাজ করছে। সে এখন ডক্টর, তার নামটা ছিল হচ্ছে তোরণ সিং। সে এখন ডক্টরেট পেয়ে গেছে, আম, যে সাবজেক্টে ডক্টরেট পেয়ে গিয়ে এখন সে বিএচইউতে পড়ায়। এবং তার আজ পর্যন্ত সুরেশ ভার্মার লাইফ সম্বন্ধে সব কিছু মনে আছে, তার দুই ফ্যামিলির সাথে সম্পর্ক আছে, এবং ভালোভাবে তারা মানিয়ে গুছিয়ে এতদিন পর্যন্ত আছে। তো এই গল্পটা এতই, কি বলবো, এত মানে সুন্দর গল্প, কিন্তু মানে একটা ভীষণ অদ্ভুত গল্প, তাই না? মানে পুনর্জন্মের গল্প শোনা যায়, অনেক সময় শোনা যায় যে হয়, কিন্তু 5 বছর 6 বছর বাদে সেই মেমোরিটা চলে যায়, সেটা থাকে না। কিন্তু টিটুর বা সুরেশ ভার্মা যাই বলতে চাও, তার আজ পর্যন্ত মনে আছে। তোমরা যদি একটু রিসার্চ করো এই গল্পটা পেয়ে যাবে। আজ পর্যন্ত তার মনে আছে যে তার সে কি। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমি বলেছিলাম না সুরেশ ভার্মার ডান দিকের কপালে গুলি লেগেছিল এবং এখান থেকে বেরিয়েছিল। টিটুর কিন্তু এই দুটো জায়গায় বার্থ মার্ক আছে, বুলেট মার্কের মতন বার্থ মার্ক আছে ঠিক এই দুটো জায়গায়। এটা তোমরা কি কতটা আশ্চর্যজনক বলবে বা বলবে না আমি জানি না, কিন্তু আমার তো খুব মানে আশ্চর্য লেগেছে যে
একদম সিমিলার একটা মানে সিমিলার একটা মার্ক ওরকম ভাবে ঠিক ডান দিকের কপালে চুলের ঠিক নিচটাতে এবং এই কানটার নিচে কি করে সম্ভব, তাই না? মানে টিটু কি সুরেশ ভার্মা? সত্যিই তো সুরেশ ভার্মা, কারণ তার তো সব মনে আছে। তার ঠিক 9 মাস বাদে, তার মানে পুনর্জন্ম হয়। লোকের কাজ শেষ না হলে লোক ফিরে আসে এই পৃথিবীতে। তো এটা হচ্ছে তার একটা বিরাট বড় সাক্ষী বা বিরাট বড় প্রমাণ। তো এটা ছিল আমার লাস্ট গল্প। কিরকম লাগলো? হ্যাঁ মধুমিতা, তুমি একটু সার্চ করলে সুরেশের ফটোও দেখতে পাবে, আছে। মানে সুরেশের ফটো আছে, তোমার টিটুর ছবিও আছে, সকলের ছবি আছে। আমি আমার রিসার্চের মধ্যে পেয়েছি সুচরিতা। আমি তোমাদের জন্য একটু বাইরে গিয়ে গল্প টল্প খোঁজ করি। আর আমার এরকম পুনর্জন্ম টাইপের গল্প খুব ভালো লাগে। এরকম ধরনের কেস, যেরকম যারা মানে এরকম ডকুমেন্টেড কেস আছে সেরকম জানতে খুব ভালো লাগে, সেখান থেকে পেয়েছি। হ্যাঁ, পুনর্জন্ম। তো যাই হোক, তোমাদের ভালো লেগেছে সেশনটা, আশা করি তোমাদেরকে আমি গল্প শুনিয়ে ভালো লাগাতে পেরেছি। থ্যাংক ইউ যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে, গল্প শুনলে, কমেন্ট করলে, থ্যাংক ইউ সো মাচ। আসবো আবার পরের শুক্রবার তোমাদেরকে ভূতের গল্প শোনাতে। সেই দিনকে আমি শোনাবো তোমাদেরকে ভূতের গল্প। এখন থেকে বলে রাখলাম, কালকে অমৃতা আসবে, প্লিজ সবাই এসো গল্প শুনতে। আর প্রিয়দর্শিনী বুধবার বুধবার করে লাইভ করছে, সবাই ওর লাইভে এসো। থ্যাংক ইউ তোমাদের সাপোর্টের জন্য, কন্টিনিউ করো। আমার কোনো ইচ্ছে নেই আর ভারত লাল মিনার মতন ডাকাত হয়ে যাওয়ার জন্যে, বাট জাস্ট জোকিং। তোমাদের সাপোর্টেই আমাদের চ্যানেল চলবে। সো থ্যাংক ইউ। ইউটিউবের সমস্ত যারা দেখবে পরে তাদেরকেও বলে দিই থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আমাদের চ্যানেলকে ফলো করো, নোটিফিকেশন বাটন অন করো। আর যারা ফেসবুকে আছো তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্যেই আমরা বারবার ফিরে আসি, গল্প বলি। সো থ্যাংক ইউ, গুড নাইট। তোমাদের সকলের উইকেন্ডটা খুব ভালো যাক, নেক্সট উইকটা খুব ভালো কাটুক। আর দিদির খবর আমি যা পাবো তোমাদেরকে জানাতে থাকবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। নমস্কার, গুড ইভিনিং, বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.